সময়টা 1802 সালের ইংল্যান্ড। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার বোন অর্থাৎ ডরোথি ওয়ার্ডসওয়ার্থের সাথে উলসওয়াটার নামক এক জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেখানে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ অনেকগুলো ড্যাফোডিল ফুলকে একসাথে দেখতে পান এবং সেই গোল্ডেন ড্যাফোডিলসগুলোকে দেখে ডরোথি এতই মুগ্ধ হন যে তিনি তার জার্নালে সেই দিনের ভ্রমণ বৃত্তান্ত লিখে রাখেন এবং এই জার্নাল পরবর্তী দিনে গ্রাসমেয়ার জার্নাল নামে পরিচিত হয়। যাই হোক, সেই ভ্রমণের পর একে একে কেটে যায় 2 বছর। তখন 1804 সাল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ডরোথির লেখা সেই দিনের জার্নালটি দেখতে পান এবং সেই জার্নালের বিবরণ এতটাই প্রেসাইজ ছিল যে যা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করে এবং তিনি লিখে ফেলেন এই কবিতা, যদিও শেষমেশ তা 1807 সালে প্রকাশিত হয়। এখানে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড কবিতা যতটাই ইম্পর্টেন্ট ততটাই সিগনিফিক্যান্ট কিন্তু ডরোথির লেখা সেই গ্রাসমেয়ার জার্নালের। এই আমি যতটুকু বললাম ততটুকু যদি ব্যাকগ্রাউন্ড হিসেবে পরীক্ষায় লিখতে পারেন তাহলেও আইপ্যাড আপনার উত্তর হবে মারাত্মক ইমপ্রেসিভ। যাই হোক, ডরোথির জার্নাল এতটাই ইম্পর্টেন্ট যার বর্ণনা থেকে কবিতার একটি ক্লিয়ার পিকচার পাওয়া সম্ভব। এই যে আমরা যে সময় মূল কবিতা পড়ব তখন যে ড্যাফোডিলসের বাতাসে নড়ার বর্ণনা পাবো তাও কিন্তু ডরোথির কলমেই উঠে এসেছিল। এখন আসা যাক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রসঙ্গে, যিনি ইতিহাসের সবথেকে প্রমিনেন্ট রোমান্টিক পোয়েট। আসলে 1800 থেকে 19 শতকের গোড়ার দিকে ইউরোপে একটি লিটারারি মুভমেন্ট শুরু হয় যার কোর ফিলোসফিগুলো হলো হাই ইমোশন, সুপারন্যাচারাল, হাই ইউসেজ অফ পার্সনিফিকেশন, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড ইমেজিনেশন, এবং এগুলোকেই পরবর্তীতে রোমান্টিসিজম বলা হয়। কিন্তু আমার ডেফিনেশন রোমান্টিক কোয়ালিটিস ডিফাইন করে বা ওভারঅল একটা আইডিয়া দেয়, কিন্তু আসল রোমান্টিসিজমের ডেফিনেশন এটা নয়। অবশ্য তা আপনাদের বর্তমানে জানার দরকারও নেই, কেননা তা আপনারা অনার্স সেকেন্ড ইয়ারেই জানবেন। হাওয়েভার, এখন কথা না বাড়িয়ে আসা যাক কবিতার কথায়। কবিতায় রয়েছে 4টি স্ট্যাঞ্জা বা স্থবক এবং প্রত্যেক স্ট্যাঞ্জারই কনক্লুশন আলাদা আলাদা, যা আমরা কবিতাটি লাইন বাই লাইন এক্সপ্লেন করার সময় বুঝতে পারবো। আর হ্যাঁ, অনেকেই আছে যে রবার্ট হেরিকের ড্যাফোডিলস কবিতার সাথে এই কবিতা গুলিয়ে ফেলে, দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। আর হ্যাঁ, সবারই একটি কোয়েশ্চন থাকে যে পার্ট বি আর পার্ট সি এর আনসার কতটুকু লিখতে হবে বা কিভাবে লিখতে হবে, এবং আমি এই টপিক নিয়ে এই ভিডিওর শেষ দিকে তা বিস্তারিতভাবে আলোচনা করব। সো স্টে উইথ মি টু দি এন্ড। I wandered lonely as a cloud that floats on high o'er vales and hills. আমি নিজেকে সেই সব নিঃসঙ্গ মেঘের সাথে তুলনা করি যারা নিঃশব্দে পাহাড় এবং উপত্যকার উপর দিয়ে ভেসে বেড়ায়। When all at once I saw a crowd, a host of golden daffodils. হঠাৎ করেই আমি অসংখ্য সেই সব সোনালি ফুলগুলোর দলকে দেখতে পাই। Besides the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. সেই সব সোনালি ড্যাফোডিলসগুলো লেকের দ্বারে বাতাসের কারণে নড়ে উঠছে। এখানে ওয়ার্ডসওয়ার্থ তার একাকিত্ব বা ইন্ডিভিজুয়ালিজমকে ভাসমান মেঘের সাথে তুলনা করেছেন। তার এই একাকিত্ব ভেঙে যায় যখন তিনি ড্যাফোডিলস ফুলগুলোকে দেখতে পান। এখানে নেচারের সুপ্রিমেসি পোর্ট্রায়াল করা হয়েছে। ড্যাফোডিলস কবির একাকিত্ব ভেঙে আনন্দ এবং সংযোগের অনুভূতি নিয়ে আসে। কন্টিনিউয়াস এজ দ্য স্টার্স দ্যাট শাইন্স অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে। তোমাদের এই দলবদ্ধ অবস্থান মহাকাশের সেই আকাশগঙ্গার মতো। ছায়াপথে সেসব তারাদের মতোই তোমাদের অর্থাৎ ড্যাফোডিলের অবস্থান। দে স্ট্রেচড ইন এ নেভার এন্ডিং লাইন অ্যালং দ্য মার্জিন অফ এ বে। এই সারি সারি ড্যাফোডিলসদের যেন কোনো শেষ নেই, তারা যেন এই প্রকৃতির মতোই প্রবাহমান। 10,000 সোয়াই এট এ গ্ল্যান্স টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ডান্স। আমার মনে হয় আমি যেন একসাথেই 10,000 ড্যাফোডিলসকে একসাথে দেখেছি সেসব ড্যাফোডিলসকে যারা বাতাসে মাথা দুলাচ্ছিল এবং আনন্দের সাথে নেচে যাচ্ছিল। এই স্তবকটি প্রকৃতির অসীম সৌন্দর্য তুলে ধরে। প্রকৃতির সবকটা জিনিসই আমাদের যেন সম্মোহন করতে প্রস্তুত। দ্য ওয়েভস বিসাইড দেম ডান্সড বাট দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লে। ড্যাফোডিলগুলোর পাশেই একটি লেক রয়েছে, আর সেই লেকের ঢেউগুলো যেন ড্যাফোডিলের দেখা দেখি নিজেদের মধ্যে নেচে চলেছে। A poet could not but be a gay in such a jocund company. একজন কবিও যদি এই জায়গায় থাকেন তাহলে তিনিও প্রকৃতির আনন্দে আনন্দ পেতে বাধ্য। I gazed and gazed but little thought what wealth the show to me had brought. আমি বারবার সেই দৃশ্যর দিকে চেয়ে থাকি, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে এই দৃশ্য আমার জীবনে কতটা আনন্দ বয়ে আনবে।
এই স্তবক প্রকৃতির আনন্দ এবং তার সংক্রামক শক্তি বোঝায়। আসলে কোনো সুন্দর অভিজ্ঞতার আসল মূল্য পরবর্তী সময়েই বোঝা যায়। ফর অফট when on my couch I lie in vacant or in pensive mood। যখন আমি একা আর চিন্তাগ্রস্ত অবস্থায় আমার বিছানায় শুয়ে থাকি তখন সেই নান্দনিক সময়ের কথা আমার মনে পড়ে, আর মনে পড়ার সাথে সাথেই আমার মানসিক ক্লান্তি চলে যায়। They flash upon that inward eye which is the bliss of solitude। ইনওয়ার্ড আই অর্থাৎ আমার কল্পনায় যখন সেই দিনের ড্যাফোডিলের কথা মনে পড়ে তখন একাকিত্ব আমার কাছে ঈশ্বরের আশীর্বাদের মতো মনে হয়। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস অ্যান্ড ডান্সেস উইথ দ্য ড্যাফোডিলস। সেই সব দিন, সেই সব স্মৃতির কথা মনে পড়লেই আমার হৃদয় ড্যাফোডিলসদের সাথেই নেচে ওঠে। এই স্তবক প্রকৃতির দীর্ঘস্থায়ী এবং নিরাময় ক্ষমতা প্রকাশ করে। এটি দেখায় কিভাবে প্রকৃতির সৌন্দর্য অনুভব না করলেও স্মৃতির মাধ্যমে আমাদের মনে শান্তি, আনন্দ এবং অনুপ্রেরণা দিতে পারে। এবং এর সাথে শেষ হলো আমাদের আজকের কবিতা আই ওয়ান্ডারড লোনলি অ্যাজ এ ক্লাউড। আগে বলেছিলাম ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর প্রশ্ন কিভাবে লিখতে হবে, কিরকম লিখতে হবে তা নিয়েই এখন আলোচনা করা হবে। আমার কাছে সবার একটা কমপ্লেন থাকে যে আমি পরীক্ষায় পার্ট বি এ সময় নষ্ট করে ফেলেছি, তাই পার্ট সি পুরোপুরি দিতে পারিনি। দেখা যায় অধিকাংশই 10 থেকে 15 মার্ক ছেড়ে দিয়ে আসে, আর 80 মার্কের পরীক্ষায় এটা হিউজ। এর জন্য আপনি ভালো মার্ক এক্সপেক্ট করতে পারেন না। তো এটার আসল কারণ কি? দেখেন, এই জিনিসটাকে সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোচ করার দরকার। আমি যদি এমন একজন স্টুডেন্টের কথা ধরি যার হ্যান্ডরাইটিং সুপার ফাস্ট, সে যদি প্রত্যেক মিনিটে 30টি ওয়ার্ড করেও লিখে, যা অনেক চ্যালেঞ্জিং, তাও সে 30 মিনিটে 350 থেকে 450 ওয়ার্ড লিখতে পারবে। হিউজ আনসার লেখা প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কেননা 6 থেকে 7 মিনিট আপনাকে ওই কোয়েশ্চনটা কীরকম লিখবেন, কি লিখবেন তা চিন্তা করতেই লেগে যাবে। সো ইয়োর ম্যাক্স রেঞ্জ ইজ 400 to 500 ওয়ার্ডস। কিন্তু আপনি যেসব বই থেকে প্রশ্নগুলো পড়েন সেগুলোতে 800 থেকে 900 পর্যন্ত ওয়ার্ড কাউন্ট থাকে। তো কিভাবে আপনি পরীক্ষায় টাইম ম্যানেজ করবেন? ওভারঅল পার্ট সি আপনাকে 30 মিনিটে 400 থেকে 500 ওয়ার্ডের ভেতর লিখতে হবে, এবং পার্ট বিতে আপনাকে 15 মিনিটের মধ্যে 190 থেকে 240 ওয়ার্ডের মাঝামাঝি লিখতে হবে। Otherwise, it is humanly impossible to follow and write those ordinary, very mediocre but complex answer from your ordinary book। আর এই জিনিসটা চিন্তা করি আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এর পার্ট এ, বি ও সি এর নোট ব্যাংক তৈরি করেছি উইথ গুড টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য আনসার ব্যাংক ইজ কমপ্লিটলি ফ্রি। এই নোট ব্যাংকে পেয়ে যাবেন পার্ট এ, বি, সি এর সবকটি আনসার। তাছাড়াও এর সাথে থাকছে পোয়েট্রি এর প্রত্যেকটি কবিতার লাইন বাই লাইন অ্যানালাইসিস, থিম, সামারি, এবং আমি নিজেই ম্যানুয়ালি প্রত্যেকটা পোয়েমের অনুবাদ করেছি। গুগল ট্রান্সলেশন দ্বারা অনুবাদ করা সস্তা অনুবাদ নয় এগুলো। শুধু শর্ত একটাই যে এই ভিডিওটা আপনাকে আপনার কলেজের ইংলিশ ফার্স্ট ইয়ারের মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার দিতে হবে, এবং শেয়ার করার 10 মিনিট পর স্ক্রিনশট নিয়ে আমাকে স্ক্রিনের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে, এবং সাথে সাথেই আপনি পিডিএফটা পেয়ে যাবেন।